বলে দিচ্ছি। এটা অ্যাডমিশন কভার হয়ে যাবে। সেটা হচ্ছে এইখান থেকে তুমি যেটা করবা, প্রথমত এইখানে যে দাগানো জিনিসগুলো আছে, এই দাগানো বিষয়গুলো আগে ভালো করে পড়বা। মানে এই যে পুরো ইটা আছে, পেজটা আছে, এই পুরো পেজে তুমি সম্পূর্ণ আগেই পড়বা না। যে অংশটুকু দাগানো আছে শুধুমাত্র ওই অংশটুকুই পড়বা। যেমন কি এখানে আছে যে শিল্প কারখানা, হচ্ছে একটু যদি বড় করি এটা তাহলে দেখতে সুবিধা হবে। এখান থেকে সব পড়া দরকার নাই। প্রথমত হচ্ছে এই যে দাগানো যে অংশগুলো আছে, যে শিল্প কারখানার জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস এবং কয়লা পোড়ানো হয়, কয়লাতে সালফার থাকে। তো এই পুরো পেজের সম্পূর্ণ জিনিসগুলো না পড়ে তুমি এই জিনিসটাই যে আছে, এই জিনিসটাই তুমি 2 বার 3 বার করে পড়ো, যে শিল্প কারখানায় জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়, প্রাকৃতিক গ্যাস, এবং প্রাকৃতিক গ্যাস মানে CH4, এবং কয়লা পোড়ানো হয়। তাহলে প্রাকৃতিক গ্যাস এবং কয়লা ব্যবহার করা হয় কোথায়? শিল্প কারখানায় জ্বালানি হিসেবে। কয়লাতে কি থাকে? সালফার থাকে। কয়লাতে কি থাকে? সালফার থাকে। ঠিক আছে? তো এরপর হচ্ছে অ্যাসোসিয়েট যে বিক্রিয়াগুলো আছে সাথে, এই বিক্রিয়াগুলো একটু দেখে নিলা। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। এরপর এখানে দেখানো আছে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস বায়ু দূষক। তো তোমার এইখান থেকে পড়বা কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস বায়ু দূষক। তাহলে গ্যাস বায়ু দূষক কোনগুলা? কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। ক্লিয়ার? জি ভাইয়া। তো এইরকম করে হচ্ছে প্রথমে আমি এখন যে 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 জিনিসগুলা দেখাই দিব, এই জিনিসগুলা হচ্ছে পড়বা বাসায়। এই ওকে। জি ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে এইখান থেকে এই গ্রিন কেমিস্ট্রি নিয়ে একটু পড়বা। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন, এটা ডেফিনেশনটা পড়বা। যে ভার্সিটি গুলোতে অ্যাডমিশন টেস্টে তোমার হচ্ছে রিটেন আছে, এগুলোতে আসতে পারে যে গ্রিন কেমিস্ট্রি কি বা সবুজ রসায়ন বলতে কি বোঝো, খুব সহজ প্রশ্ন করলে। আচ্ছা, এখান থেকে একটা এমসিকিউ, সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রির 12টা নীতি আছে। কয়টা মূলনীতি? 12টা। 12টা মূলনীতি। এটা এমসিকিউ তে আসে। তো জাস্ট নীতিগুলো একটু দেখে নিবা, পয়েন্ট গুলা। ওকে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা গেল। এখান থেকে হচ্ছে এই যে এগুলা জাস্ট একটু দেখে নিবা। এইখান থেকে এখান থেকে এই যে যে জিনিসগুলো দাগানো আছে, যেমন পেট্রোলিয়াম নবায়নযোগ্য কাঁচামাল নয়। হ্যাঁ, এগুলা বর্তমানে উৎপাদিত অধিকাংশ পলিমার পেট্রোলিয়াম জাত হয়, বায়োডিগ্রেডেবল নয়। ওকে। জি ভাইয়া। যে অংশগুলা দাগানো আছে এগুলা একটু ভালো করে 2-3 বার করে পড়বা। আচ্ছা, এইখান থেকে যে অংশগুলা দাগানো আছে জাস্ট হচ্ছে দাগানো অংশগুলাই পড়বা। ওকে। জি ভাইয়া। আচ্ছা, এইখান থেকে এই ফর্মুলাটা পড়বা, যেটা এখন দেখাই দিব। এই যে এই ফর্মুলাটা অ্যাটম ইকোনমি, এই দিয়ে প্রকাশ করা হয়। অ্যাটম ইকোনমি, অ্যাটম ইকোনমি, কোন বিক্রিয়ায় অ্যাটম ইকোনমি এই ফর্মুলা দিয়ে প্রকাশ করা হয়, বের করা হয়। যেমন মনে করো এই যে এটা এ প্লাস বি বিক্রিয়া করে তোমার হচ্ছে সি তৈরি করতেছে। এ প্লাস বি বিক্রিয়া করে কি তৈরি করতেছে? সি তৈরি করতেছে। তাহলে এই বিক্রিয়ার যদি অ্যাটম ইকোনমি, যেটা পার্সেন্টেজ হিসাব করা হয়, বের করতে বলে, তাহলে উপরে লিখবো কাঙ্ক্ষিত উৎপাদনের মোট মোল সংখ্যা। কাঙ্ক্ষিত উৎপাদের মোট মোল সংখ্যা, তার মানে এখানে মনে করো সি, ধরো এটা তৈরি করছে 2 মোল, তাহলে 2 মোল সি এর যে মোল সংখ্যা আছে সেটা লিখবো এই যে 2 মোল। এরপর হচ্ছে সংকেত ভর, তার মানে সি সি, এখানে মনে করো সি সি যৌগটা হচ্ছে CH4, তাহলে এটার আহ হবে কত, ভর কত হবে? কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 4 কে 4 মানে 16। বুঝতে পারছো? তার আণবিক ভর লিখবো, এক কথা হচ্ছে সংকেত ভর মানে আণবিক ভর ইনটু 100। বুঝতেছো কি? জি ভাইয়া। ডিভাইডেড বাই হচ্ছে এইখানে এ বি, অর্থাৎ যে বিক্রিয়ক গুলো আছে তাদের টোটাল ভরটা লিখবো। এক কথায় হচ্ছে অ্যাটম ইকোনমি বের করার জন্য উৎপাদের ভরটা লিখবো উপরে মোল সংখ্যা সহ, আর নিচে লিখবো সব বিক্রিয়কের বা উৎপাদের মোল সংখ্যা সহ সংকেত ভর। তার মানে তোমার হচ্ছে নিচে লিখবো হচ্ছে এ বি প্লাস সি, তিনটারই, এ বি সি তিনটারই হচ্ছে ভর, আণবিক ভর লিখবো নিচে। ওকে। জি ভাইয়া। আচ্ছা, এখান থেকে ভাইয়া এটা কি বের করার পদ্ধতি? অ্যাটম ইকোনমি যদি বের করতে বলে, তাহলে উপরে লিখবো শুধু উৎপাদের ভর সংখ্যাটা মূল সংখ্যা সহ, আর নিচে লিখবো হচ্ছে উৎপাদ এবং বিক্রিয়ক এদের টোটাল ভর সংখ্যাটা। ওকে।
জি ভাইয়া। সংকেত কেন লিখছে? জি, সংকেত ভর। সংকেত ভর মানে আণবিক ভর, এটা মাথায় রাখবে। ঠিক আছে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখান থেকে যেগুলো দাগানো আছে শুধু এগুলো একটু পড়বা, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য। ওকে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখানে 4.2 এটা পড়ানো হয়েছিল, বিক্রিয়া একমুখী কত বহুমুখী নাম্বার পেজ পর্যন্ত পড়বো ভাইয়া? জি, বুঝি নাই, আবার বলো। আবার বলো, বুঝি নাই। ভাইয়া বললাম কত নাম্বার পেজ পর্যন্ত পড়বো? কত নাম্বার পেজ পর্যন্ত পড়বা? তো পড়বো। কত নাম্বার জি পেজ ভাইয়া। পর্যন্ত? আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে প্রথমে আগেই করে দেই, এই যে যে জিনিসগুলা পড়বা এগুলাই বলে দিই, এগুলাই পড়বা। কত নাম্বার পেজ একবারে না বলে দিয়ে কোন কোন জিনিসগুলা কই থেকে কোন জিনিসটা আর পড়বে ভাই আরেকটা কথা, হ্যাঁ। যেগুলো দাগে দিলেন সেগুলো তো পড়লাম, আর বাকিগুলা কি করবো? ওগুলা ওভাবেই থাকবে? হ্যাঁ, বাকিগুলো ওইভাবেই থাকবে, আপাতত দরকার নাই। আমি তোমাকে একটু বলি, আমি হচ্ছে যে যে টপিক গুলা পড়াইছি না, জি ভাইয়া। আর হচ্ছে ওই যে আমি যে নোটটা দিছি তোমাকে, একটা নোট দিছি না, হ্যাঁ ভাইয়া। পিডিএফ, ওইটা পড়বা। ওইটা তো A to Z পড়বাই, যে এখান থেকে যা পড়ানো হয়েছে ওইটা তো A to Z পড়বা। আর এইখান থেকে যে যে জিনিসগুলা হচ্ছে দাগানো আছে ওই জিনিসগুলা পড়বা। ওকে। জি ভাইয়া। তো এই দুইটা কাজ আগে তাহলে হয়ে যাবে ভাইয়া, ওই একটা জিনিসে আবার কোনো ঝামেলা হবে না তো, মানে তুমি আগে ভাই না এই পড়লেই? এই দুইটা কাজ আগে ঠিক মতো করো। করার পর তুমি আমাকে জানাও যে ভাই আপনি এই দুইটা কাজ করতে বলছিলেন, আমি করছি। এরপর আমি তোমাকে হচ্ছে বলবো কি করতে হবে, হ্যাঁ। এরপরে কি করতে হবে? এরপর কি করতে হবে সেটা আমি তোমাকে বলে দিব। তুমি হচ্ছে, আমি তোমাকে যেভাবে বলতেছি এইভাবে পড়ো, তাহলে দেখবা তোমার ও আহ আচ্ছা, মানে বেস্ট একটা প্রিপারেশন হবে। ঠিক আছে, এখন যদি তুমি হচ্ছে বইয়ের A to Z ঠিক আছে ভাইয়া। পড়তে যাও তাহলে হচ্ছে তোমার মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ, লিটারেলি মানে এই না এক ভাইয়া, বছর সমস্যা নাই। আমার কথা হচ্ছে আমার কমপ্লিট হইলেই হইলো, আর আমার কথা হচ্ছে বোর্ড পরীক্ষা তো হবে না ভাইয়া, তো এখন হচ্ছে গিয়ে অ্যাডমিশন পরীক্ষাটাই হচ্ছে টার্গেট। আর মানে সবাই আর কি বলে, যেটা সব জায়গায় শুনি যে মানে অ্যাডমিশনের জন্য হচ্ছে পুরা বইয়ের, মানে যে কোনো একটা রাইটারের পুরা বইয়ের হচ্ছে ভালো একটা বেসিক, মানে ভালো ধারণা থাকতে হবে, পুরা বইটাকে ভালো মতো পড়তে বলছে। তো এই জন্য আর কি ভাইয়া, যে বাদ দিয়ে পড়লে পড়লে কোনো সমস্যা হবে কিনা, তো আর কি এটাই জানতে চাইলাম যে পুরাটাই পড়বো, বাট আগে হচ্ছে আপনার মানে জি, শর্টকাট, মানে ছোট ছোট যে জিনিসগুলো দিয়েছেন ওগুলো আগে কমপ্লিট করবো। হ্যাঁ, তুমি এটা যদি কমপ্লিট করো তোমার হচ্ছে 70 থেকে 80% কমপ্লিট হয়ে যাবে। এরপরেও যদি মনে হয় যে না আমার হচ্ছে আরেকটু পড়তে হবে, তখন ওই জিনিসটা মানে কোত্থেকে পড়বো ওইটা আমি তোমাকে বলে দিব। কিন্তু এখন যদি তুমি মানে তোমার যে অবস্থায় আছো, এখন এই অবস্থায় যদি তুমি হচ্ছে হাজারি নাকসারের বইয়ের কথাই বলি, আহ এই হাজারি নাকসারের বইয়ের তুমি যদি চতুর্থ চ্যাপ্টারেরই প্রথম থেকে পড়তে যাও, তাহলে তোমার মানে মাঝপথে গিয়ে তোমার মনে হবে যে আহ, না আর পড়বো না, এরকম মনে হবে এক। দ্বিতীয়ত মনে হবে যে মানে পড়তেছো যে কিচ্ছু মনে থাকবে না। সো যেটা হবে, এখানে হাজারি নাকসারের বইয়ের থেকে যে বিষয়গুলো দাগানো আছে তুমি আগে এই বিষয়গুলো পড়ো। আর হচ্ছে আমি যে তোমাকে নোটটা দিছিলাম আমার লেকচার গুলা, এই লেকচার গুলা পড়ো। এরপরে হচ্ছে তোমার কিছু কোশ্চেন সলভ করতে হবে, তাহলে তোমার মোটামুটি বলা চলে যে খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে অ্যাডমিশনের জন্য। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তো এখান থেকে এই যে একমুখী বহুমুখী বিক্রিয়া পড়বা 4.2। ওকে। জি ভাইয়া। আচ্ছা, এগুলো আমি পড়াইছিলাম, এই যে একমুখী বহুমুখী, তো এগুলো এখান থেকে পড়বা। বহুমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, হ্যাঁ এখান থেকে এগুলো পড়বা, এই যে দাগানো আছে যেগুলো, হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে এটা আমি দেখাই নাই, বাট এইটা পড়বা, পড়লেই পারবা। এবং এটা হচ্ছে এমসিকিউতে আসে যে উভমুখী বিক্রিয়াকে তোমার একমুখী করার উপায়গুলা কি কি। উভমুখী বিক্রিয়া একমুখী করার উপায়, তিনটা উপায় আছে। একটা হচ্ছে তুমি একটা উভমুখী বিক্রিয়াকে যদি খোলা পাত্রে করো তাহলে সেটা একমুখী হয়ে যাবে। কারণ কি, কার্বন ডাই অক্সাইড ধরো একটা গ্যাস, খোলা পাত্রে করলে যেগুলো গ্যাস আছে ওগুলো উড়ে চলে যায়, তো উৎপাদ গুলো আর বিক্রিয়ক হইতে পারে না। ঠিক আছে, তো খোলা পাত্রে
বহুমুখী বিক্রিয়া করানো হলে ওগুলো একমুখী হয়ে যায়। আরেকটা হচ্ছে অদক্ষেপ ফেলে। হ্যাঁ, কোথাও যদি তুমি জি ভাইয়া। পদক্ষেপ ফেলো, এগুলো একটু দেখবা। আরেকটা হচ্ছে যে রাসায়নিকভাবে উৎপাদককে বিক্রিয়াস্থল থেকে আলাদা করে ফেলা। এই ৩টা পদ্ধতি আছে, এই ৩টা পদ্ধতিতে উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায়। তুমি একটু বাসায় দেখবা, যদি না বুঝো আমি তোমাকে বুঝিয়ে দিব। তো এখান থেকে হচ্ছে এটা পড়বা। ওকে, জি ভাইয়া। এরপরে এটা তো পড়ানো হয়েছে, বিক্রিয়ার গতি, হার বা বিক্রিয়ার হার ধ্রুবক এটা দেখানো হয় নাই, কিন্তু বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি এটা পড়ানো হয়েছে। তো এটা হচ্ছে আমার লেকচারটা দেখবা। আর এইখান থেকে যে জিনিসগুলো দাগানো আছে যেমন একক গুলা, তো যেগুলো দাগানো আছে এগুলো একটু পড়বা। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এইখান থেকে হচ্ছে এগুলা দেখানো হয় নাই, আপাতত থাকবে। তুমি হচ্ছে এখানে যে মার্ক করা আছে এই জিনিসগুলো একটু মুখস্থ করে ফেলবা, তারপর আমি বুঝাই দিব যেটা না বুঝবা। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। এখান থেকে ডিরেক্টলি এইভাবে প্রশ্ন আসে, যেমন এই যে ২ নাম্বারটা দেখো, একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক ভিন্ন ভিন্ন হয়। তারপর হচ্ছে এই যে তাপমাত্রা পরিবর্তন হলে তাপমাত্রা পরিবর্তন হলে বিক্রিয়ার হার ধ্রুবকের মানও পরিবর্তিত হয়, কিন্তু তাপমাত্রা পরিবর্তন না হইলে বিক্রিয়ার হার ধ্রুবকের মান পরিবর্তন হয় না। হার ধ্রুবক কি এগুলো আমি পরে বুঝাই দিব, জাস্ট হচ্ছে এই এমসিকিউ গুলো একটু মাথায় রাখবা, কেমন? জি ভাইয়া। আমি কিন্তু এটার উপর আগামী ক্লাসে অবশ্যই কিছু না কিছু ধরবো। আচ্ছা, এইখান ঠিক থেকে এই আছে যে ভাইয়া। যেগুলা দাগানো আছে শুধু এই দাগানো গুলা, এই ছকগুলা পড়বা। যত ছক পার মানে আছে, মেডিকেলের জন্য ছকগুলা খুবই ইম্পর্টেন্ট। মেডিকেলের ছক থেকে তোমার হচ্ছে প্রশ্ন আসে অনেক। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এগুলা এখান থেকে আপাতত দরকার নাই। আচ্ছা, এটা আমি দেখাই দিছি। হ্যাঁ, এখান থেকে এই টপিকটা আলোচনা করছিলাম, একটু হালকা করে আলোচনা করছিলাম, জাস্ট বিক্রিয়া হারের উপর তাপমাত্রার মানে বিভিন্ন ফ্যাক্টর গুলার যে প্রভাব আছে। হ্যাঁ, নিয়ামক সময়ের প্রভাব, তাপমাত্রা, চাপ, ওই যে যেগুলো পড়াইছিলাম যে তাপমাত্রা 10 ডিগ্রি বাড়াইলে 2 থেকে 3 গুণ বেড়ে যায়, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই যে যেগুলো দাগানো আছে শুধু এই দাগানো বিষয়গুলো বারবার করে পড়বা, কেমন? জি ভাইয়া। অ্যাডমিশনে এই যে এরকম আসবে, এই 3টা পয়েন্টই ধরো তোমার তুলে দিবে। হ্যাঁ, 3টা পয়েন্ট তোমাকে তুলে দিয়ে, এই 3টা পয়েন্ট তুলে দিল, তুলে দিয়ে হচ্ছে বলবে নিচের কোনটি সঠিক। এই ধরনের প্রশ্ন আসে। ওকে, জি ভাইয়া। ভাইয়া এগুলো তো আপনি এখন দাগাচ্ছেন, এটা তো ভিডিও দেখে দেখে বই দাগানো সম্ভব না। পিডিএফ এর মধ্যেই তো দাগানো আছে না? জি পিডিএফ এর মধ্যে দাগানো আছে। আমি হচ্ছে জাস্ট এই ভিডিওতে হচ্ছে কোন কোন জিনিসগুলা লাগবে, এখানে কিছু জিনিস আবার দাগানো নাই, ওগুলো একটু বলে দিচ্ছি। তুমি ভিডিওটা জাস্ট একবার দেখবা আর পিডিএফটা থেকে বইটা দাগাই নিবা, কেমন? আচ্ছা। আচ্ছা, তো এই যে এখান থেকে হচ্ছে এগুলা দেখবা, দাগানো যেটা আছে, ঘনমাত্রার বিষয়টা দেখবা। আচ্ছা, এইখানে এই বিষয়গুলো হচ্ছে আমি আলোচনা তোমাকে করি নাই, বাট এইখানে দাগানো আছে। তো এই জিনিসগুলো হচ্ছে জাস্ট রিডিং পড়বা, কেমন? মুখস্থ মুখস্থ টাইপের করে ফেলবা, তারপর আমি বুঝাই দিব। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ওকে। এই যে এটা আজকে পড়াইলাম, এটা পড়বা, প্রবক। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ওকে। আচ্ছা, প্রবহন কৌশলটা এটা দেখানো হয় নাই, আপাতত থাক। আপাতত লাগবে না। এইখান থেকে এই যে এই ছকটা খুবই ইম্পর্টেন্ট, খুব খুব খুবই ইম্পর্টেন্ট এই ছকটা। তোমার প্রশ্ন এইভাবে আসে, যেমন এই যে ধরো এই যে নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া পদ্ধতিটা কি? হেবার পদ্ধতি। হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন।
এখানে প্রবক হিসেবে কি ব্যবহার করা হয়? আয়রন। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে যেমন দেখো এই যে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন, এই যে স্পর্শ পদ্ধতিতে সালফিক অ্যাসিড উৎপাদনের দ্বিতীয় ধাপ, এখানে প্রবক হিসেবে কি ব্যবহার করা হয়? প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। এগুলা কিন্তু পরীক্ষায় আসে। এগুলো আপাতত লাগবে না। এখান থেকে হচ্ছে জাস্ট এই যে দাগানো গুলা একটু পড়বা। আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থা, এটা হচ্ছে আমি যে ওই যে নোটটা দিছি ওই নোটটা থেকে পড়বা, কেমন? জি ভাইয়া। আর এইখান থেকে হচ্ছে জাস্ট দাগানো অংশটুকু দেখবা, জাস্ট এই বই থেকে জাস্ট দাগানো অংশটুকু দেখবা। এগুলা তো হচ্ছে আমার ওই নোটটা দেখলে হবে, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য। এইখান থেকে ওই যে দাগানো অংশ যেগুলো আছে, লা-শাতিলের নীতি, এগুলো একটু দেখলেই হবে। ওকে, এইখান থেকে এই জিনিসগুলা দেখার দরকার নাই আপাতত, দেখলে একটু মাথা গন্ডগোল হইতে পারে। এই যে এগুলা আপাতত দেখার দরকার নাই, হ্যাঁ? এটা আমি এই দুইটা চিত্র পরে দেখাই ঠিক দিব। আছে ভাইয়া। এইখান থেকে এগুলা দেখা দরকার নাই, আমার নোটটা দেখলে হবে, সাম্যাবস্থার উপর নোটটা দেখলে হবে। এগুলো আপাতত দেখা দরকার নাই, এগুলো দেখা দরকার নাই, দরকার নাই, দরকার নাই। এখান থেকে এই যে এটা পড়বা, এগুলো অবশ্য আলোচনা করাই হয়েছে, এগুলো দেখলেই পারবা। ভরক্রিয়া সূত্র, এটা হচ্ছে ওই যে নোটটা দেখবা। এইখান থেকে এই যে যে ভাইয়া আপনি পিসিতে ক্লাস নিচ্ছেন না? জি ভাইয়া আপনি কি পিসিতে ক্লাস নিচ্ছেন? জি জি ভাইয়া ঠিক আছে। কেন, কোনো সমস্যা হচ্ছে? না না ভাইয়া। আচ্ছা, এইখান থেকে এই যে যেগুলা দাগানো আছে, হ্যাঁ, এই জিনিসগুলো একটু জাস্ট দেখতে হবে। এই যে যেগুলা দাগানো আছে, হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। এইখান থেকে এগুলো আপাতত দেখা দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আচ্ছা, এইখান থেকে তোমার হচ্ছে এই দুইটা, মানে এইখান থেকে অ্যাডমিশনে একটা প্রশ্ন পাবাই, গ্যারান্টেড, মানে অ্যাডমিশনে পাবাই প্রশ্ন এখানে। এই দুইটা একটু মনোযোগ দাও। হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, আর একটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। আচ্ছা, হাইড্রোজেন ফ্লোরাইডের এটা বলে না এখানে। দেখো, অ্যাসিড, অ্যাসিড কোনগুলা বলো তো? অ্যাসিড চেনার উপায় কি? এইচ প্লাস দান করে। ভেরি গুড। তো প্রশ্ন আসে যে নিচের কোনটি তীব্র অ্যাসিড বা তীব্রতা কোনটার বেশি? তো অ্যাসিড গুলা হচ্ছে দুই প্রকার। অ্যাসিড গুলা কয় প্রকার? দুই প্রকার। জি, একটা হচ্ছে হাইড্রো অ্যাসিড আর একটা হচ্ছে অক্সি অ্যাসিড। একটা হচ্ছে হাইড্রো অ্যাসিড আর একটা হচ্ছে অক্সি অ্যাসিড। তো হাইড্রো অ্যাসিড হচ্ছে আগে দেখো অক্সি অ্যাসিড কোনগুলা। অক্সি অ্যাসিড হচ্ছে যে অ্যাসিডের মধ্যে অক্সিজেন থাকে, সেটা হচ্ছে অক্সি অ্যাসিড। ঠিক আছে? জি ভাইয়া। আর যেটার মধ্যে অক্সিজেন থাকে না সেটা হচ্ছে হাইড্রো অ্যাসিড। ওকে, জি ভাইয়া। তাহলে বলো তো এই দুইটার মধ্যে হাইড্রোজেন আয়োডাইড এবং এই ClO4, এটাকে বলা হয় পার ক্লোরিক অ্যাসিড। তো এই দুইটার মধ্যে কোনটা অক্সি অ্যাসিড? ভাই কোন দুইটার মধ্যে?
HI আর HBr না, এই দুইটার মধ্যে কোনটা হাইড্রো অ্যাসিড? HI। হ্যাঁ, এটা হচ্ছে হাইড্রো অ্যাসিড। তো একটু দেখো যে এইখান থেকে প্রশ্ন আসে যে হাইড্রো অ্যাসিড গুলার তীব্রতা, হ্যাঁ, কোনটার বেশি? হাইড্রো অ্যাসিড কি কি আছে? হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এদেরকে বলা হয় হাইড্রো অ্যাসিড। কি বলা হয়? হাইড্রো অ্যাসিড। হাইড্রা অ্যাসিড, হাইড্রা। তো এই হাইড্রা অ্যাসিড গুলার তীব্রতা নির্ণয় করা হয় হচ্ছে এই ঋণাত্মক আয়ন যেগুলো আছে, অর্থাৎ ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। তো এদের আকার উপর ভিত্তি করে এই এদের তীব্রতাটা নির্ণয় করা হয়। ঠিক আছে? হাইড্রা অ্যাসিডের আকার যত বড় তার তীব্রতা তত বেশি, এটা একটু মাথায় রাখবা। আকার বড় অর্থাৎ ঋণাত্মক আয়ন যেগুলো আছে, হ্যালোজেন যেগুলো আছে, আকার যার বড় তার তীব্রতা বেশি। ওকে? জি ভাইয়া। কি বললাম? হাইড্রা অ্যাসিডের তীব্রতা কিভাবে নির্ণয় করা হয়? যার আকার বড়, মানে যারা ঋণাত্মক আকার আয়নগুলো। বড় বুঝবো কিভাবে? আচ্ছা, আকার কিভাবে বুঝবা? তাহলে দেখো এইখানে কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে না? বেশ তো কিচ্ছু দেখতেছি না। জি, হ্যাঁ ভাইয়া। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দেখা যায় না? না ভাইয়া, এটা কি বই থেকে বলতেছেন? এই যে এখানে লিখতেছি, দেখা হ্যাঁ যায়? ভাইয়া, এবার দেখতে পাচ্ছি। জি ভাইয়া। ওকে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে বলো তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই আয়নগুলোর মধ্যে কার আকার সবচেয়ে বড়? এটা কিভাবে বুঝবো ভাইয়া? আয়োডিনের? আয়োডিনের। হ্যাঁ, এটা কি পর্যায় সারণী না? পর্যায় সারণীর ফ্লোরিন, তার নিচে ক্লোরিন, তার নিচে ব্রোমিন, তার নিচে আয়োডিন না? জি ভাইয়া। উপর থেকে নিচে গেলে আকার কি হয়, বৃদ্ধি পায় না? জি ভাইয়া, ও আচ্ছা ওইটা। জি। তাই ওই যে এইখানে আকার আর তড়িৎ ঋণাত্মকতা একটা ছিল। জি 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 সেগুলাই। তার মানে এখানে হচ্ছে আকার সবচেয়ে বড় কার, আয়োডিনের। জি ভাইয়া। তাই এইখানে যে আমার আছে HI, হাইড্রোজেন আয়োডাইড, এটার তীব্রতা সবচেয়ে বেশি। বুঝতে পারছো? জি ভাইয়া। এই যে দেখো, হাইড্রোজেন আয়োডাইড এর তীব্রতা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে HBr, তারপর হচ্ছে HCl। বুঝছো এটা? জি ভাইয়া। এটা আসবে পরীক্ষায়। ওকে? ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি বললাম, অক্সি অ্যাসিড, তাই না? যেমন জি ভাইয়া। HClO4 এটা একটা অক্সি অ্যাসিড, H2SO4 এগুলো হচ্ছে অক্সি অ্যাসিড। এখন আমি বললাম এই দুইটার মধ্যে কোনটার তীব্রতা বেশি, কোনটা বেশি তীব্র অ্যাসিড, সেক্ষেত্রে কিভাবে করবা? এই অক্সি অ্যাসিড গুলার তীব্রতা নির্ণয় করা হয় হচ্ছে যার জারণ সংখ্যা বেশি। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার বেশি তার তীব্রতা বেশি। বুঝছো? জি ভাইয়া। তাহলে একটু আমাকে বলো তো, জারণ সংখ্যা বের করা পারো না? বের করতে হ্যাঁ ভাইয়া। বলো তো, এই ClO4 এ কেন্দ্রীয় পরমাণু ক্লোরিনের জারণ সংখ্যা কত? ভাই এইখানে যেন হিসাব কিভাবে করে? হাইড্রোজেনের 1 আর হচ্ছে এই যে অক্সিজেনের 4। কোন না, অক্সিজেনের হচ্ছে যোজনী কত, 2 না? সো জারণ সংখ্যা হচ্ছে -2। তো এখানে 4টা আছে, সো -8। আর হাইড্রোজেন যেহেতু এখানে পজিটিভ হিসেবে কাজ করতেছে, সো +1। জারণ সংখ্যা বের করার টেকনিকটা কি মনে আছে না দেখাই দিব? না ভাই, এখন হচ্ছে এক্স এর মানটা বের করবো না, ইকুয়াল টু 0 ধরেই, জি 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 মানে ক্লোরিনটা বের করবো। জি। ক্লোরিন কত হবে? 7 হবে, +7। ভেরি গুড, ক্লোরিন হচ্ছে +7, ভেরি গুড। আর এখানে বলো তো সালফিউরিক অ্যাসিডের সালফারের জারণ সংখ্যা কত? -2 না? না, ও না না, সালফারের ভাইয়া। জি, সালফারের এখানে হচ্ছে -8 আর এখানে হচ্ছে +2। -8 +2 6। ভেরি গুড, +6 +6, হবে ভাইয়া। ভেরি গুড।
তাহলে এই দুইটার মধ্যে তাহলে জারণ সংখ্যা কার বেশি? HClO4 এ, ক্লোরিনের। ক্লোরিনে মানে HClO4 এ, জি ভাইয়া। তাই তীব্রতা বেশি হবে এটার, HClO4, বুঝছো? জি ভাইয়া। তাহলে এই যে এখানে একটু খেয়াল করো, এটা কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসবেই। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন আসবেই। তাহলে HClO4, H2SO4, HNO3, H2SO3, এটা হচ্ছে লাস্টে যেটা আছে এটা হচ্ছে H2SO3, সালফিউরাস অ্যাসিড। তো সালফিউরাস অ্যাসিডে বলো তো এখানে সালফারের জারণ সংখ্যা কত? সালফিউরা 6, 2। জি, এখানে কত সালফিউরিক ভাইয়া অ্যাসিড? 4 না? জি 4। আর এইচএনও থ্রিতে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত বলো তো? নাইট্রোজেনের 5। ভেরি গুড। আচ্ছা, আর সালফিউরিক অ্যাসিডে তো সালফারের +6, পারক্লোরিক অ্যাসিডে মানে এই পারক্লোরিক অ্যাসিড হচ্ছে +7 ইয়েতে, তো ক্লোরিক অ্যাসিডে। তো এই চারটার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কার? এই HClO4 তীব্রতা বেশি, তারপর সালফিউরিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এই চার মানে এটা পারা যাবে, রাইট? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন দেখো তো এই দুইটার মধ্যে কোনটার তীব্রতা বেশি হবে এটা আমাকে একটু বলো। HNO3 এর নাম কি? নাইট্রিক অ্যাসিড। জি, নাইট্রিক অ্যাসিড। আর H3PO4 নাম কি? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, এই না, দুটির মধ্যে ফসফরাস অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরাস হচ্ছে এখানে 3 যদি হতো, H3PO3। জি ভাইয়া। আচ্ছা, এখন একটু বলো যে এই দুইটার মধ্যে কোনটা তীব্রতা বেশি হবে? কোনটার? এই যে নাইট্রোজেন জারণ মান দিয়ে তো বুঝবো। জি, জারণ মান বের করো। হ্যাঁ, সেটা তো আচ্ছা, আগে এটা বলে নিই। 8+3। হ্যাঁ, ফসফরাস মানে পি এর হচ্ছে 5। হ্যাঁ, দুইটাই তো সমান। ভেরি গুড। এখন দুইটারই সমান, সেক্ষেত্রে এইরকম সিচুয়েশনে কি করবা? এইরকম সিচুয়েশন দেখতে হবে কেন্দ্রীয় পরমাণু যে আছে, যার আকার ছোট, কেন্দ্রীয় পরমাণু দেখতে হবে, কেন্দ্রীয় পরমাণুর যার আকার ছোট তার তীব্রতা বেশি, আকার যার ছোট তার তীব্রতা বেশি। তাহলে একটু আমাকে বলো, কেন্দ্রীয় পরমাণু এখানে কি আছে? নাইট্রোজেন আর ফসফরাস, এই দুইটার মধ্যে আকার ছোট কার? এটা কিভাবে বুঝবো ভাই আকার ছোট কার? ওই ও, যে নাইট্রোজেন ও পজিশন। ফসফরাসের। জি, পজিশন। ফসফরাসের। আকার ছোট কার? না ভাইয়া, নাইট্রোজেনের মনে হয়। জি, নাইট্রোজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, আর ফসফরাস হচ্ছে 15। ঠিক আছে, নাইট্রোজেনের নিচে হচ্ছে ফসফরাস। তাহলে নাইট্রোজেন আকার ছোট, ফসফরাসের আকার বড়, বুঝছো? জি ভাইয়া। তো নাইট্রোজেনের আকার যেহেতু নাইট্রোজেনের ছোট, তাই এইখানে নাইট্রিক অ্যাসিডের তীব্রতা হচ্ছে বেশি। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। তাহলে পারা যাবে। ওকে, তাহলে এইখান থেকে দুইটা এমসিকিউ কিন্তু আসবেই, মাথায় যেন থাকে। ভাই, এগুলা থেকে তো এমসিকিউই আসবে, বড় তো কোশ্চেন আসবে না, তাই না? না, এইখান থেকে এমসিকিউ আসবে। এখান থেকে এই যে যে অংশগুলো দাগানো আছে, লেখা আছে, এগুলো একটু পড়তে হবে ভালো করে, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আচ্ছা, এই টপিকটা আগেই পড়ানো হয়েছিল, দেখো তো মনে পড়ে কিনা। কোনটা ভাইয়া? অম্লত্ব, ক্ষারত্বের, অম্লত্ব,
তো না ভাইয়া এটা তো পড়ানো হয় নাই। কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার পড়ানো হয়েছে, দেখো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে তো পড়ানো হয়েছে, এই চ্যাপ্টারে পড়ানো হয় নাই। জি, ঠিক আছে, পারা যাবে না। এই যে এই বিক্রিয়াগুলো আমি পড়াইছি, ওকে, জি ভাইয়া। আশা করি জি পারা যাবে। ভাইয়া। হ্যাঁ? জি ভাইয়া আজকে শেষ করে দেন, আর না আজকে। আচ্ছা, আমি জাস্ট আজকে আর দেখতে ইচ্ছা করছে দেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখে দিচ্ছি, জাস্ট দেখে দিচ্ছি। আচ্ছা, পিএইচ পড়ানো হয়েছে, তো এখান থেকে হচ্ছে দাগানো জিনিসগুলাই পড়বা, ওকে। না। জি ভাইয়া, বাট কথা হচ্ছে ভাই এতগুলা জিনিস তো আমি একসাথে মুখস্থ করতে পারবো না, দুই মানে জিনিস অল্প কি? অল্প করে করতে হবে। হ্যাঁ, অল্প অল্প। এই যে দেখো, আচ্ছা, তুমি এই পেজ থেকে সম্পূর্ণ কি পড়বা না, এখান থেকে এই যে জাস্ট এই দুইটা লাইন ভালো করে পড়বা, বুঝছো? বুঝছো কি বলছি? বুঝতে পারছো কি বলছি? এই পেজ থেকে সম্পূর্ণ পড়বা না, শুধুমাত্র এই দুইটা লাইন পড়বা, বারবার করে পড়বা এই দুইটা লাইন, ওকে। ওকে, এখান থেকে বাফার যোগনটা পড়বা, আর আমার আমার লেকচারটা পড়লেই হবে এখান থেকে। এই ক্রিয়া কৌশলগুলো আমার আমার যে নোটটা আছে ওইটা পড়লেই হবে, ঠিক আছে। হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, এই যে কৌশল যেগুলো আছে, কৌশলগুলো আমার ওই নোটটা পড়লেই হবে, হ্যাঁ। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে ভাইয়া। নোটটা পড়লেই হবে। আচ্ছা, ম্যাথ এখান থেকে করতে হবে না, ম্যাথ আমি যেটা করাইছি ওইটা করলেই হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করো, ছোট্ট একটু আর আছে, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই যে যেমন মানুষের রক্তের পিএইচ, তো এখান থেকে যে দাগানো জিনিসগুলো আছে এই দাগানো জিনিসগুলাই পড়বা। এই যে স্বাভাবিক অবস্থায় পিএইচ এর মান হচ্ছে 7.4 এর কাছাকাছি, ওকে। জি ভাইয়া। মানুষের রক্তে 3 ধরনের বাফার সিস্টেম আছে, কি কি? একটা হচ্ছে বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, আর একটা প্রোটিন বাফার। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, মুখস্থ যেন করে ফেলা। আমি তোমাকে জিজ্ঞেস করবো যে মানুষের রক্তে কয় ধরনের বাফার আছে, কি কি, ওকে। ঠিক আছে ভাইয়া। এই যে যেমন এগুলা এগুলা প্রশ্ন আসে, এগুলা রিডিং পড়তে হবে, ওকে। জি ভাইয়া। এগুলা রিডিং পড়তে হবে, এগুলা যেগুলো দাগানো আছে শুধু এই জিনিসগুলা, যেগুলা দাগানো আছে শুধু ওই জিনিসগুলা পড়লেই হবে। আচ্ছা, এই চ্যাপ্টার ওই যে আমি যেটা বললাম যে তোমার হচ্ছে একটা ম্যাথ আছে ওই বিক্রিয়া তাপ নিয়ে, তো এই যে এই বিষয়গুলো আর কি। তো এখান থেকে হচ্ছে তুমি যেটুকু দাগানো আছে শুধু ওইটুকু একটু পড়বা, ঠিক আছে। ঠিক আছে। এই যে এগুলা এগুলো হচ্ছে জাস্ট যেগুলা দাগানো আছে শুধু এই জিনিসগুলা পড়বা, যেখানে বুঝবা না ওইখানে তো অবশ্যই মার্ক করে আমাকে জানাবা। এই চারটা মুখস্থ করবা, এটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন এইভাবে আসে, হাইড্রোক্লোরিক প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বলবে এই বিক্রিয়ায় প্রশমন তাপের মান কত, ওকে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আজকে এই পর্যন্তই শেষ, এই চ্যাপ্টারের মোটামুটি সব শেষ, এতটুকু পড়লেই হবে। হ্যাঁ, সারা